স্যার সুযোগ করতে পারি স্যার। স্যার হ্যাঁ এখনো তো স্যার অনেকে আসে নাই, হ্যাঁ প্রায় 4 জন আসবে, 5 জন আসছে। ওরা আসবে আস্তে আস্তে আসবে। তো আমরা যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড এন্ড কমন স্টক। হ্যাঁ, ভ্যালুয়েশন অফ বন্ড এন্ড কমন স্টক। তো এই ভ্যালুয়েশন অফ বন্ড এন্ড কমন স্টকের উপর বেসিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর উপর আমাদের দুইটা টিউটোরিয়াল ইউটিউবে দেওয়া আছে। তো ওইখান থেকে তোমরা বেসিকটা দেখে নিবা। আমরা জাস্ট অঙ্ক করার জন্য যেগুলো আমাদের আজকে প্রয়োজন সেগুলো শুধু দেখবো। তো এখানে যে লেকচারটা দেখতেছো সেই লেকচারটা অলরেডি আমাদের এটার উপর টিউটোরিয়াল দেওয়া আছে ইউটিউবে, পুরোটা ওইখানে দেওয়া আছে। তো আমরা আজকে জাস্ট জেনে নেই যে ভ্যালুয়েশন অফ বন্ড কি। আগে বন্ডটা জানবো, তারপরে ভ্যালুয়েশন অফ বন্ড দেখে সূত্রগুলো দেখবে এবং অঙ্কগুলো করবো। এইখানে যে লেকচারটা দেওয়া আছে পুরো লেকচারটার উপরে আমার দুইটা টিউটোরিয়াল দেওয়া আছে। তো আমরা প্রথমে দেখে নেই বন্ড কাকে বলে। হ্যাঁ, দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশন বা সরকার ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধকাল এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ করে যেই দলিল ইস্যু করে তাকে বলা হইতেছে বন্ড। ঠিক আছে, অর্থাৎ বন্ডের অর্থাৎ একটা দলিল। এই দলিলে কি কি থাকবে, যে ঋণের পরিমাণ থাকবে, সুদের হার থাকবে এবং পরিশোধকাল এবং অন্যান্য কিছু শর্ত থাকবে, সেটাকে আমরা বলতেছি, সেই দলিলকে বলতেছি বন্ড। তো বন্ডকে 3 ভাগে বিভক্ত করা হয়। বন্ড ইস্যু করা হয় 3 ভাবে। তো প্রথমে কিভাবে ইস্যু করা হতে পারে, লিখিত মূল্যে, বার্তায়, অথবা কি প্রিমিয়াম সহ। ঠিক আছে, অর্থাৎ বন্ড বাজারে ছাড়া হইতে পারে যে মূল্য আছে সেই মূল্যে, অথবা ডিসকাউন্টও ছাড়তে পারে, অথবা প্রিমিয়ামেও ছাড়তে পারে। ঠিক আছে, তারপরে এই জিনিসগুলো আমরা ওইখানে আমরা যে ভিডিওটা দিচ্ছি ওইখানে সব ডিটেলস বলা আছে, প্রকারভেদ ওইখানে বোঝানো হয়েছে। তো বন্ড মূল্যায়ন কি সেটা একটু দেখে নিই। বন্ড মূল্যায়ন হচ্ছে কি, বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট ঝুঁকি, ভবিষ্যতের নগদ প্রবাহ প্রভৃতি বিবেচনা করে তার বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বন্ড মূল্যায়ন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যতে বিভিন্ন ঝুঁকি এবং নগদ প্রবাহগুলো বিবেচনা এনে আমরা কি করব, বন্ডের মূল্যায়ন করব। অর্থাৎ বন্ড মূল্যায়ন করতে গেলে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, প্রথমটা হচ্ছে পরিশোধকাল, বন্ডের মূল্য। হ্যাঁ, পরিশোধকালে বন্ডের মূল্য কত হবে সেটা আমাদের দেখতে হবে প্রশ্নে দেওয়া আছে কিনা। ঠিক আছে, তো পরিশোধকালে বন্ডের মূল্য যদি দেওয়া না থাকে তাহলে আমরা লিখিত মূল্য, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, লিখিত মূল্য অবশ্যই থাকবে। লিখিত মূল্য যা হবে পরিশোধকালের বন্ডের মূল্য, ওইটাই আমরা ধরে কাজ করব। প্রতি বছর সুদের হার কত, এই সুদের হারটাকেও আমাকে খুঁজতে হবে কোশ্চেনে। হ্যাঁ, প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ কত, এই পরিমাণটা প্রশ্নে দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। না থাকলে আমরা এই সুদের হার দিয়ে সুদটা বের করে নিব। পরিশোধকাল, সময়কাল দেওয়া থাকতেও পারে, এটা নাও থাকতে পারে। পরিশোধকাল থাকবে যদি বন্ডটা পরিশোধযোগ্য হয়। হ্যাঁ, বন্ডের এই যে এখানে একটু দেখি, এই যে মেয়াদের ভিত্তিতে বন্ডকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো পরিশোধ্য বন্ড আর একটা হলো অপরিশোধ্য বন্ড। ঠিক আছে, যেটা পরিশোধ্য এটার মধ্যে বছরটা দেওয়া থাকবে এবং অপরিশোধ্যটার মধ্যে কোনো বছর দেওয়া থাকবে না। ইংলিশে যে একটাকে বলি পারপিচুয়াল আর একটা হলো রিডেমেবল। হ্যাঁ, রিডেমেবল বলতে পরিশোধ্য বন্ড, যেটার একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে যে এই কয়দিন পরে বন্ডটা পরিশোধ করতে হবে। আর অপরিশোধ্য বলতে এটার কোনো নির্দিষ্ট সময় থাকবে না। ঠিক আছে, যেটাকে আমরা পারপিচুয়াল বন্ড বলি। তারপরে কি থাকবে, প্রত্যাশিত আয়ের হার থাকবে। ঠিক আছে, প্রত্যাশিত আয়ের হার। তো এরপরে আসি যে বন্ড কিভাবে আমরা মূল্যায়ন করব। ঠিক আছে, বন্ড কিভাবে মূল্যায়ন করবে এগুলো আমরা সূত্রগুলো বোর্ডে করে করে আমরা বোর্ডে বুঝাবো। ঠিক আছে, এখানে আমরা দেখলাম না। এই হলো আমাদের বন্ডের উপরে এতটুকু একটা লেকচার ছিল, সাথে কিছু এক্সাম্পল দিয়ে এগুলোর ওই ইউটিউবে গেলে তোমরা এটা ডিটেইলস পেয়ে যাবে। হ্যাঁ, আমরা এতটুকু আগে একটু দেখে নেই, এতটুকুর একটা অঙ্ক করে তারপরে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবো। এখন আমরা একটু সূত্রে চলে যাই। এখানে কিছু ডিটেইলস সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো আমি এখন বোর্ডে বুঝাবো। আমরা বোর্ডে চলে যাই। স্যার এই শীটটা কি দিবেন? হ্যাঁ, শীটটা দিচ্ছি, ভ্যালুয়েশন অফ বন্ড এন্ড কমন স্টক। স্যার ওই যে প্রথমটা কিন্তু পাই না, সূত্রটা পাইছি আর কি। না, ওই যেটা দেখাইলাম ওইটা দেই নাই। ওটা তো আমাদের ওই ডিটেইলস একটা লেকচার দেওয়া আছে ইউটিউবে, ওটা দেওয়া আছে। আমাদের মেইন শীট হলো যে এখন যেটা দেখাই শো করছিলাম মাত্র ওইটা। হ্যাঁ,
যেটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আমরা একটু ঠিক দেখি। আছে স্যার, ধন্যবাদ স্যার। বন্ডের সূত্র লিখব, বন্ড ভ্যালুয়েশন। ঠিক আছে, তো বন্ড ভ্যালুয়েশনের আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, একটা জিনিস দেখো, এটা হলো মনে করো একটা বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো প্রথম বছর। ঠিক আছে, 0 বছর ধরে, 0, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর মেয়াদে একটা বন্ড আছে। ঠিক আছে, 5 বছর মেয়াদে একটা বন্ডে ধরে নিলাম একটা সুদের হারও আছে। সুদের হার থাকতে পারে, নাও থাকতে পারে। সুদের হার যদি থাকে সেটাকে আমরা বলি কুপন বন্ড, আর সুদের হার না থাকলে জিরো কুপন বন্ড বলি। তো ধরে নিলাম যে এটা কুপন বন্ড। ঠিক আছে, এটা হচ্ছে কুপন বন্ড। আর কুপন বন্ড ধরে আমরা একটা জিনিস বুঝাইতেছি, কুপন বন্ড থাকবে এবং ম্যাচুরিটি পিরিয়ডও থাকবে। ঠিক আছে, তো কি করলাম যে 1000 টাকা দেওয়া আছে প্রশ্নে, মনে করো সাপোজ ফেস ভ্যালু, আর কুপন রেট দেওয়া আছে, কুপন রেট যেটাকে আমরা আর বা আই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, অঙ্ক করতে গেলে আমরা আর দিয়ে ইউজ করবো। মনে করো এটা 10% দেওয়া আছে। ঠিক আছে, এবং এন এর মান মনে করে দেওয়া আছে 5 বছর। এই তিনটা ইনফরমেশন কোশ্চেনে দেওয়া, তারপর ধরে নিলাম এই তিনটা ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে। তো প্রতি বছর আমাদের সুদ এখান থেকে আসতেছে কত, ইন্টারেস্ট বাবদ বা কুপন বাবদ আসতেছে 1000 টাকার 10%-এ 100 টাকা করে, নাকি? আমি কি করবো, যখন প্রথম বছর হবে তখন আমি 100 টাকা পাবো, দ্বিতীয় বছরে 100 টাকা পাবো, তৃতীয় বছরে 100 টাকা পাবো, চতুর্থ বছরে 100 টাকা পাবো, পঞ্চম বছরে 100 টাকা পাবো। প্লাস যেহেতু 5 বছর পর মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব, ওই আসল টাকাটাও ফেরত পাইতেছি। হ্যাঁ, যেহেতু আমরা বলছিলাম কি কোশ্চেনে ম্যাচুরিটি ভ্যালু যদি না থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে ভ্যালুটা কত হবে, পরিশোধ মূল্য কত হবে, সেটা যদি কোশ্চেনে না থাকে, যেটাকে আমরা এম ভি দ্বারা বা আর ভি দ্বারা প্রকাশ করি, রিডিমেবল ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু, সেটা না থাকলে আমরা এটাই ধরে নিই। হ্যাঁ, অর্থাৎ এটাই আমরা রিডিমেবল বা আমরা ম্যাচুরিটি ভ্যালু ধরলাম। তার মানে কি, যে প্রথম বছর তুমি টাকা পাইতেছো 100, দ্বিতীয় বছর 100, তৃতীয় বছর, এগুলো হলো সুদ। শেষের বছর যে সুদ এবং আসল সব মিলিয়ে একসাথে পাবা। এই যে এই টাকাগুলো কিন্তু আমরা কি একটা নির্দিষ্ট সময় পর পর পাইতেছি। এটা 1 বছর পর, এটা 2 বছর পর, এটা 3 বছর, এটা 4 বছর, আর এই পুরো টাকাটা পাইতেছি 5 বছর পরে। তো আমাদের ভ্যালুয়েশনের কাজ কি, ভ্যালুয়েশনের কাজ কি, এগুলোকে আজকের মূল্যে কনভার্ট করা, বর্তমান মূল্যে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম, সুদ আর আসল, নাকি ইন্টারেস্ট, আর কি পেলাম, প্রিন্সিপাল পেমেন্ট। তো এইগুলোকে যদি আমি আজকের মূল্যে কনভার্ট করতে চাই, তাহলে ডিসকাউন্টিং করতে হয়। আর ডিসকাউন্টিং করার নিয়ম হচ্ছে 1 প্লাস আর পাওয়ার এন। আর হলো অঙ্কে কি ছিল, 10%, পাওয়ার এন হলো প্রথম বছর, তার সাথে যোগ করতে হবে দ্বিতীয় বছরেরটা। ঠিক আছে, তার সাথে যোগ করতে হবে তৃতীয় বছরেরটা, তার সাথে যোগ করতে হবে। এইভাবে আমরা কমন নেয় সবগুলো যোগ করলে এই জায়গাটার ভ্যালুটা পাবো। হ্যাঁ, এই জায়গাটার ভ্যালুটা কত, যেটাকে আমরা বলতেছি প্রেজেন্ট ভ্যালু বা বন্ড ভ্যালু। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু বা বন্ড ভ্যালু বলতেছে এই জায়গাটাকে, নাকি? তো তাহলে আমাদের কাজ হবে কি, যে যদি ফেস ভ্যালু থাকে, ইন্টারেস্ট থাকে, ম্যাচুরিটি টাইম থাকে এবং ইন্টারেস্ট রেট থাকে, তাহলে আমরা কি করব, প্রেজেন্ট ভ্যালু বের করব, ইন্টারেস্টের প্রেজেন্ট ভ্যালু প্লাস আসল টাকার প্রেজেন্ট ভ্যালু। যেহেতু প্রতি বছর সুদের হার, সুদের পরিমাণটা ফিক্সড। হ্যাঁ, তো আমরা এইভাবে ভেঙেও করতে পারি। নর্মালি আমরা ওইভাবে ভেঙে করি না, কিন্তু এইভাবেও করা যায়। তো আরেকটা শর্টকাট ওয়ে আছে, সেটা হলো আমরা টাইম ভ্যালু অফ মানি যখন করতাম, অ্যানুইটির সূত্র ইউজ করতাম, যখন প্রতি বছর কিস্তির পরিমাণ সমান হইতো, ওইভাবেও করা যায়। আমরা এইভাবেও লিখতে পারি সূত্রটাকে, বন্ড ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার এন ভাগ আর। ঠিক আছে, এটা হলো সুদের বর্তমান মূল্য যোগ ওই ম্যাচুরিটি ভ্যালুর বর্তমান মূল্য। ঠিক আছে, তার মানে কি এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। তার মানে এখানে কিন্তু দুইটা জিনিস পেলাম। এক হলো প্রতি বছর যে সুদ পাইতেছো, প্রতি বছর সুদ পাইতেছো, 5 বছরের সুদের টাকা 100 টাকা এখানে বসাবো, আর 5 বছরের প্রেজেন্ট ভ্যালুর ফ্যাক্টর কত সেটা গুণ দিলে আমি পাইতেছি এখানে 5 বছরের সুদের বর্তমান মূল্য কত। তার সাথে আমি অ্যাড করতেছি 5 বছর শেষে যেই ম্যাচুরিটি ভ্যালুটা হবে তার বর্তমান মূল্য। এই দুইটা বর্তমান মূল্য আমরা যোগ করে পেলাম কি, বন্ডের বর্তমান মূল্য কত। এই হলো ফার্স্ট সূত্র আমাদের শীটের। ঠিক আছে, প্রথম সূত্রটা ছিল এইটা। এরপর আসে দ্বিতীয় সূত্রে।
আমরা 2 স্যার নাম্বার আপনি সূত্র না শুনি। কালকে না বললেন 11টা বাজে ক্লাস। না না, পরে আবার ই করে দিলাম না, আমি বললাম মিস্টেক হয়েছে, 10:30 গ্রুপে আবার পরে বলে দিছি। 2 নাম্বার সূত্রটা ছিল হলো, এটা হলো ফার্স্ট সূত্র। সেকেন্ড সূত্র হলো আমাদের বন্ড ভ্যালুরি, যদি বন্ডটা জিরো কুপন বন্ড হয়, অর্থাৎ বন্ডে কোনো সুদের হার উল্লেখ না থাকে, সমমূল্য বা তার কম মূল্যে যদি বন্ডটা বাজারে বিক্রি করা হয়, তাহলে সেটাকে বলতেছি আমরা জিরো কুপন বন্ড। তো যেহেতু জিরো কুপন বন্ডের সূত্রের সংজ্ঞার মধ্যেই বলতেছে কোনো সুদের হার উল্লেখ থাকবে না, তার মানে কি আমাদের এই পার্টটা আমাদের আসতেছে না। হ্যাঁ, এই পার্টটা আমাদের আসবে না। তো কি করতেছে, যে সুদের এই পার্টটা আনতেছি না, তাহলে এই সুদের যদি এই পার্টটা না আনি আমি কোশ্চেনে, ঠিক আছে, তাহলে আমাদের সূত্র কি দাঁড়াইতেছে, ম্যাচুরিটি ভ্যালু বাই 1 প্লাস আর পাওয়ার এন। এটা কোন সূত্র, জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ডের সূত্র। হ্যাঁ, জিরো কুপন বন্ডের সূত্র এইটা, অর্থাৎ কোনো সুদ থাকবে না, এই জন্য সুদের বর্তমান মূল্য আসতেছে না। আর একটা বন্ডের সূত্র আছে 3 নাম্বার সূত্র, সেটা হলো যদি বন্ডে কোনো ম্যাচুরিটি উল্লেখ না থাকে, অর্থাৎ এন এর মান না থাকে। এখানে বলছিলাম কি, যদি সুদের হার না থাকে তাহলে জিরো কুপন বন্ড, আর যদি এই যে এন এর মানই যদি না থাকে কোশ্চেনে, তাহলে সেটাকে বলতেছি আমরা পারপিচুয়াল বন্ড। ঠিক আছে, এগুলো আমরা যে শীট দিচ্ছি সেটি সুন্দর করে লেখা আছে কোনটা কোন ধরনের বন্ড এবং কখন কোন সূত্রটা হবে। তো পারপিচুয়াল বন্ডের সূত্র হলো, যেহেতু ম্যাচুরিটি পিরিয়ড থাকবে না, সেহেতু সূত্রটা হবে ইন্টারেস্টকে আমরা ভাগ করব হলো কি দিয়ে, 1 প্লাস ডিসকাউন্ট রেট দ্বারা, ডিসকাউন্ট রেট দ্বারা ভাগ করব। হ্যাঁ, তার মানে 3টা সূত্র কিন্তু বন্ড ভ্যালুর, এক এইটা, 2 নাম্বার এইটা, 3 নাম্বার এটা। এটা কি ছিল, যে ম্যাচুরিটি পিরিয়ডও থাকবে এবং ইন্টারেস্টও থাকবে, তখন আসবে প্রথম সূত্র। 2 নাম্বার সূত্র হবে যখন কোনো জিরো কুপন বন্ড বলবে, তখন হবে 2 নাম্বার সূত্র। আর 3 নাম্বার সূত্র হবে যদি পারপেচুয়াল বন্ড বলে অথবা কোনো মেয়াদ দেওয়া না থাকে বন্ডের, তখন 3 নাম্বার সূত্র দিয়ে আমরা বন্ডের মূল্যায়ন করব। তো আমরা ফার্স্ট একটা অঙ্ক দেখব, এই 3টা সূত্রের মধ্যে দেখি কোন সূত্রের মধ্যে প্রথম অঙ্কটা পড়ছে। তো আমরা কোশ্চেনে চলে যাই। প্রথম অঙ্কটাই বলছে, দেখো যে এই টাকা 2500 পার ভ্যালু bond bearing 8% coupon rate having exactly 10 year remaining to maturity currently sells at টাকা 1500। বলতেছে যে একটা বন্ড আছে যার মূল্য হচ্ছে 2500 টাকা পার ভ্যালু, অর্থাৎ লিখিত মূল্য, বন্ড বিং 8% কুপন হ্যাভ এক্স্যাক্টলি 10 ইয়ার, অর্থাৎ এই বন্ডটা 8% কুপন রেট দেওয়া আছে, অর্থাৎ ইন্টারেস্ট রেট দেওয়া আছে আমাদের কত পার্সেন্ট, 8%। হ্যাঁ, তার মানে 2500 টাকার উপরে আমরা 8% করে দেখবো সুদ কত আসে। তার মানে যেহেতু সুদের হার উল্লেখ আছে, তাহলে হয় এটা পরিশোধ্য বা রিডেমেবল বন্ড হবে অথবা পারপিচুয়াল বন্ড হবে, সেটা ডিপেন্ড করতেছে বছর দেওয়া আছে। ঠিক আছে, আমরা কি বললাম, যে যেহেতু আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া আছে, তার মানে কোনোভাবে এইটা জিরো কুপন বন্ড হবে না, এটা হবে কুপন বন্ড। তো কুপন বন্ডের আবার এখানে ভাগ আছে, যে রিডেমেবল এবং ইরিডেমেবল, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, একটা সময় থাকবে না। তো যেহেতু আমাদের এখানে বছরও দিয়ে দিয়েছে, দেখো এক্স্যাক্টলি 10 ইয়ার রিমেইনিং টু ম্যাচুরিটি, অর্থাৎ এটার ম্যাচুরিটি পিরিয়ড হলো 10 বছর। তাহলে আমরা বুঝলাম কি, এটা হলো কুপন বন্ড এবং এটা কি রিডেমেবল বন্ড, কারণ কি একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, একটা নির্দিষ্ট সময় শেষে বন্ডের মূল্য পরিশোধিত হবে। তো একটা এটার কারেন্টলি সেলিং প্রাইস, অর্থাৎ বাজারে তুমি যদি এই বন্ডটা এখন বিক্রি করতে চাও, তাহলে তুমি 1500 টাকা বিক্রি করতে পারো, মার্কেট প্রাইস আছে 1500 টাকা। তারপরে কি বলছি, ইন্টারেস্ট ইজ পেইড সেমি অ্যানুয়ালি, অর্থাৎ সুদটা বছরে 2বার গণনা করা হয়। ঠিক আছে, সেমি অ্যানুয়ালি মানে অর্ধবার্ষিকী, অর্থাৎ সুদটা বছরে 2বার গণনা করা হবে। তারপরে বলতেছে যে ইফ দ্য নমিনাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 12%, যদি সুদের হার, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে ওই যে আর এর মান দেওয়া আছে, উপার্জন হার, আমরা যেই পার্টটা দেখছিলাম ওইখানে ছিল ইন্টারেস্ট রেট থাকবে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন থাকবে, ম্যাচুরিটি পিরিয়ড থাকবে, ফেস ভ্যালু থাকবে, এই জিনিসগুলো থাকবে। দেখো এটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তো এই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, নমিনাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অনেকগুলো নামে থাকতে পারে। তো এই নামগুলো একটু দেখি, উপরে লেখা আছে যে কি কি নামে আসতে পারে নমিনাল রেট অফ রিটার্ন। লেখা থাকতে পারে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, লেখা থাকতে পারে ইনটু ম্যাচুরিটি, লেখা থাকতে পারে ডিসকাউন্ট রেট, লেখা থাকতে পারে মার্কেট ইন্টারেস্ট রেট।
তার মানে এই লেখাগুলো থাকলে আমরা বুঝবো এগুলো আর এর মান দেওয়া আছে। হ্যাঁ, রিটার্নের হারটা দেওয়া আছে। তো এটা দেওয়া আছে 12.5%। হ্যাঁ, 12.5%। ফাইন্ড দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের ইন্ট্রিনসিক ভ্যালু কত। ঠিক আছে, ইন্ট্রিনসিক ভ্যালু কি সেটা জানি, যে বন্ডের ওই যে বর্তমান মূল্য বললাম না, যে বর্তমান মূল্য, ওই বর্তমান মূল্যর কে বলা হয় প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুর আরেকটা নাম হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ অন্তর্নিহিত মূল্য। ভাইয়া আজকে কি নতুন চ্যাপ্টার না? হ্যাঁ হ্যাঁ, তো আমাদের কি বললাম যে বন্ডের ইন্ট্রিনসিক ভ্যালু বলতে বুঝাইতেছে যে বন্ডের বর্তমান মূল্য কত বা অন্তর্নিহিত মূল্য কত। ঠিক আছে, অর্থাৎ এখন আমরা কি করব, বন্ডের বর্তমান মূল্য বের করব কোন সূত্রের দ্বারা, এই যে প্রথম যে সূত্রটা ছিল, অর্থাৎ বন্ড ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার n ভাগ আর প্লাস এমভি প্লাস 1 প্লাস আর পাওয়ার n। কেন এই সূত্রটা নিলাম, কারণ আমরা বলছিলাম এই সূত্র নেওয়ার শর্ত হলো যে ইন্টারেস্ট রেট থাকতে হবে, যেটা আছে কোশ্চেনে। আর দ্বিতীয় সূত্র বলছিলাম যে এটার একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকতে হবে প্রশ্নের মধ্যে, এটাও কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। এই জন্য আমরা 1 নাম্বার সূত্রে অ্যাপ্লাই করে আমরা প্রথম অঙ্কটা সলভ করব। তো আমরা এই অঙ্কের মধ্যে একটা বাড়তি জিনিস দেখছি, সেটা হলো একটা সেমি অ্যানুয়াল একটা শব্দটা ছিল, দেখো সেমি অ্যানুয়াল, অর্থাৎ অর্ধবার্ষিকী। সুদটা বছরে 2 বার গণনা করা হবে। যখন এইরকম সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি বা মান্থলি বা উইকলি এই বিষয়গুলো এখানে থাকবে, তখন আমাদের কি করতে হবে, আর এর মান, এন এর মান আর হচ্ছে ইন্টারেস্ট, এই তিনটা জিনিসকে চেঞ্জ করতে হবে। একটু চেঞ্জটা আমি এখানে বুঝিয়ে দিই। এই যে দেখো নোটের মধ্যে কি বলছি, যদি বছরে একাধিকবার সুদ প্রদান করা হয়, অর্থাৎ এই যে এখন যে আমরা অঙ্কটা করলাম পড়ছি, ওইটার মধ্যে বলতেছিল বছরে 2 বার সুদ গণনা করা হয়। সেমি অ্যানুয়াল মানে অর্ধবার্ষিকী, অর্থাৎ 6 মাস পর পর একবার করে সুদ গণনা করা হয়। তার মানে আমাদের এই শর্তের মধ্যে পড়ে গেছে, নাকি এই নোটের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ যদি বছরে একাধিকবার সুদ প্রদান করা হয়, তাহলে বছরে যতবার সুদ প্রদান করা হবে তত দিয়ে কি করতে হবে, আর কি করতে হবে, ভাগ করতে হবে, ও এন এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, সুদকেও ভাগ করতে হবে, আর কেউ ভাগ করতে হবে, এবং এন এর সাথে গুণ করতে হবে। আমরা যখন ওই টাইম ভ্যালু অফ মানি যারা করে আসছো বা কম বেশি করছো, ওইখানে এম ইউজ করতাম আমরা। হ্যাঁ, এম এম দিয়ে আর এর সাথে ভাগ করতাম, এন এর সাথে গুণ করতাম। ঠিক আছে, সূত্রের মধ্যে ওইটা দেখানো যায়, সাইড ওয়ার্কিং এও ওই কাজটা দেখানো যায়। এম মানে হচ্ছে মাল্টি পিরিয়ডিং, অর্থাৎ এক বছরে একাধিকবার সুদ গণনা করা হলে ওটাকে আমরা বলতেছি মাল্টি পিরিয়ডিং, এই জন্য এম ইউজ করি। তো আমরা এখন দেখি কিভাবে করে অঙ্কটা। আমরা 1 নাম্বার অঙ্কটা এখন সলভ করব। সবাই খাতা কলম নেই? প্রবলেম 1। এই চ্যাপ্টারে আরো ডিটেইলস আমাদের ইউটিউবে দেওয়া আছে। হ্যাঁ, একদম পুরো এ টু জেড দেওয়া আছে যে এই চ্যাপ্টারটা সম্পর্কে। 2টা লেকচার ওখানে দেওয়া আছে, বন্ডের উপর একটা আর স্টকের উপর একটা। ওইগুলো আমি লিংক দিয়ে দিব না, যারা দেখছো তো দেখছো, আর যারা দেখো না ওরা দেখে নিও। এই জন্য আজকে আমরা একটু ডিটেইলসে যাই না বেশি একটা অঙ্ক। স্যার শীটটা কি পিডিএফ ফাইলে দিয়ে দিছেন? হ্যাঁ হ্যাঁ, কালকেই দিছি। কালকে। আচ্ছা, তো আমরা লিখি, দেওয়া ছিল, আমরা লিখি কি কি দেওয়া আছে। হ্যাঁ, গিভেন প্রথমেই দেওয়া আছে বন্ডের লিখিত মূল্য কত, ফেস ভ্যালু। লিখিত মূল্যকে বলা হয় ফেস ভ্যালু। এটা দেওয়া আছে টাকা 2500। ঠিক আছে, 2500 টাকা দেওয়া আছে। এরপরে বলতেছে কুপন রেট দেওয়া আছে 8%। কুপন রেট 8% দেওয়া। এরপরে বলতেছে এটা ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ এন এর মান দেওয়া আছে 10। হ্যাঁ, 10 দেওয়া আছে। তারপরে বলতেছে যে কারেন্টলি সেলস ভ্যালু বা সেলস প্রাইস দেওয়া আছে। সেলস ভ্যালু দেওয়া আছে কত টাকা, টাকা 1500 টাকা দেওয়া আছে সেলস ভ্যালু। এরপরে বলতেছে ইন্টারেস্ট ইজ পেইড সেমি অ্যানুয়ালি, সুদ বছরে 2 বার গণনা করা হয়। তা আমরা বলছিলাম যে যদি বছরে একাধিকবার সুদ গণনা করা হয়, যতবার বলবে তত দিয়ে আমাদের আর এই কুপন রেটকে ভাগ করতে হবে। তাহলে কুপন রেটকে যদি আমি ভাগ করি, তাহলে আমাদের আসতেছে কত, 2%। ঠিক আছে, আর এন এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এন এর সাথে যদি আমি 2 গুণ করি, 2 কেন, যে সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি মানে হচ্ছে অর্ধবার্ষিকী, বছরে 2 বার 6 মাস পর পর একবার করে সুদ গণনা করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন ইন্টারেস্ট বা কুপন বের করি। আজকে 4 দ্বারা ভাগ করা হলো কেন?
2 দ্বারা ভাগ ও করা সরি হবে না সরি সরি 4 হ্যাঁ হবে? সরি সরি হ্যাঁ 4% হবে। ইন্টারেস্ট ইন্টারেস্ট কত হবে এই 2500 টাকার উপর এই যে 4% কত আসে? 100 গুণ হয় না সুদ? ভাইয়া এই 2 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ এটা কি তুলবো? হ্যাঁ হ্যাঁ দেখাইতে হবে তো, পুরো অঙ্কটাই তুলতে হবে। এই 2 আসছে যে সেমি একশো অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি 100 কথা টাকা বলা স্যার, আছে হ্যাঁ এখানে 100 টাকা। ওই 100 যে টাকা। সেমি অ্যানুয়াল লেখা আছে ওইটার কারণে আমাদের এই 2 দিয়ে ভাগ গুণের কাজটা করতে হয়েছে। অনেকে সূত্রের মধ্যে করে এম ইউজ করে, তো ওইখানে হিবিজিবি হয়ে যায় বেশি, এই জন্য আমরা আগে করে নিব এখানে। এই ছিল আমাদের ইনফরমেশন। এখন আমরা সূত্র লিখবো, সূত্রের মধ্যে মান বসে ক্যালকুলেট করলে সলভ হয়ে যাবে। তো বলছিল বন্ডের ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে বা বন্ডের বর্তমান মূল্য যেটাই বলি না কেন, বা প্রেজেন্ট ভ্যালু, ভ্যালুয়েশন অফ বন্ড। তো সূত্রটা হলো বন্ড ভ্যালু ইজ ইকুয়াল ইন্টারেস্ট 1 minus 1 ভাগ 1 plus r power n ভাগ r plus maturity value divided by 1 plus r power n। এই হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে এখন মান বসাই দিব। আমরা ইন্টারেস্ট পাইছি হলো 100 টাকা 1 minus 1 ভাগ, একটু ছোট করে দিলাম, 1 প্লাস আর এর মান হলো, তো আমরা আর তুলি নেই না, কোশ্চেন আরটা তুলতে ভুল হয়ে গেছে। আমরা আরটা লিখে আর এর মান দেওয়া আছে, হ্যাঁ আর এর মান ছিল কত 12.5%, না 12.5% কেও আমাদের ভেঙে লিখতে হবে। অর্থাৎ ওই যে বছরে 2 বার সুদ গণনা করা হয়, জন্য 2 দিয়ে ভাগ করলে কত হয় 6.25%, যেটাকে আমরা যদি পার্সেন্টেজ বর্জিত করি তাহলে 0.0625, এটাকে 100 দ্বারা ভাগ করলেই পার্সেন্টেজটা উঠাই দিব, কারণ আমার তো মান লাগবে এখানে পার্সেন্টেজ ছাড়াটা। 0.0625 বছর হলো 20 হবে, 0.0625 প্লাস আমরা বলছিলাম ম্যাচুরিটি পিরিয়ড না থাকলে ফেস ভ্যালুটা এই ম্যাচুরিটি ভ্যালু বসাবো, 1 প্লাস 0.0625 পাওয়ার 20। ঠিক আছে, এখন ক্যালকুলেট করি। এখানে ফেস ভ্যালু আছে 2500 টাকা না, তাহলে আমি বারবার ভুল করতেছি, 2500 হবে, 2000 কইছে, 2000 তো ছিলই না অঙ্কের মধ্যে। আচ্ছা, তো আমরা ক্যালকুলেশন কিভাবে একসাথে করা যাবে, ভেঙে ভেঙে করা যাবে। করো, দেখো কত হয়। একসাথে করার নিয়ম আছে এরকম, এই যে এই ভিতরের টুকু, হ্যাঁ এখানে আমি ক্যালকুলেশনটা দেখাই, ক্যালকুলেটরে কিভাবে একসাথে করবো সেটা আমি এখানে দেখাই দিতেছি। লিখবা 1 মাইনাস 1 ভাগ 1.0625, অর্থাৎ 1 থাকবে, সাথে যেই রেটটা থাকবে ওই রেটটা, এই যে এটা 1 প্লাস করলে তো 1.0625, না এই যে দেখো এই যে এই 1 এখানে আমি লিখছি, তারপরে এখানে কি লিখছি, এই যে 1 আবার 1 লিখছি, তারপরে এটার সাথে কি ভাগের সম্পর্ক এটা না, এই জন্য ভাগ দিছি কি 1.0625, অর্থাৎ এই যে 1 যোগ করে নিছি আমরা মুখে মুখে। পাওয়ার কত হবে, পাওয়ার ক্যালকুলেটরে এই এরকম দেওয়া 20 হবে, হ্যাঁ তারপরে ইকুয়াল চাপবো, চাপলে উপরের রেজাল্টটা বের হবে, সেটাকে ভাগ করবো আমরা নিচের রেজাল্ট দিয়ে, ভাগ 0.0625, এরপর ইকুয়াল চাপলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, স্যার এটা এটা কি ব্র্যাকেটের মধ্যে আর কি রাখতে হবে ক্যালকুলেটরে? না, আমি যেভাবে লিখছি এইভাবেই, ক্যালকুলেটরে এইভাবে করতে হয়। তো আমরা বসাই কত হয় 100, এখানে কিছু একটা হবে প্লাস ওইটা কত আসে দেখো, ওইটা আবার ব্র্যাকেট দিয়ে করতে হবে, হ্যাঁ এই পাশে যেভাবে ওইখান তো লাস্ট ঠিক ওইভাবেই ক্যালকুলেটরে তুলবে। যাদের ওই যে ইয়ার কি বলে 99 ইএস ক্যালকুলেটর আছে ওদের আবার এইভাবেই তোলা যায়, একদম হুবহু ওইভাবে তোলা যায়, 1 - 1 ভাগ, ঠিক আছে, তখন আর এইভাবে লিখতে হয় না। যাদের ইএস ক্যালকুলেটর, সিলভার কালারের একটা ক্যালকুলেটর আছে দেখবা, ক্যালকুলেশন করে বলো কত হয়। ভাইয়া আমার তো হইছে 11.5
2407। আচ্ছা, দেখি আরেকজন বলুক। ভাই 11.24 11.24 2407 2407 4 ডিজিট লিখলেই হবে। আর ওইটা 2500 কে ওইটা দ্বারা ভাগ করো, কত হয়? 743.63। 743.63। আচ্ছা, এখন এই দুইটা গুণ করে যোগ করে অ্যান্সার বলে ফেলেন। 1867.71। 1867.71। 71। দশমিকের পর লিখলে হয়, না লিখলে হয়। আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার ছিল। হ্যাঁ, তো শেষ করো, আমি একজন ভাইয়া সাথে যে টাকাটা লেখেন, টাকাটা কি লেখার দরকার আছে? দিলে ভালো। টাকা বেরিয়েছে, টাকা লিখবো, সমস্যা নেই, টাকাটা দিয়ে দিও। হ্যাঁ ভাইয়া কেউ কথা বললে না আমার এটা জায়গা, বুঝছেন, স্ক্রিনটা জায়গা, আমি আর অনেকক্ষণ দেখতে পাই না। এটা কি আমারই সমস্যা? তো আর কারো তো প্রবলেম হয় না এখন পর্যন্ত এমন। আমারও হয় এটা। স্ক্রিন যায় বলতে ওই তোমার অন্য ডিসপ্লে এসে পড়ে নাকি? ওটাই না করতে না, হয়। একদম কালো হয়ে যায়, বোর্ডটা দেখা যায় না, কিছু দেখা যায় না, যে কথা বলতেছে শুধু তার এটা এসে থাকে। ও না, তোমার ওইই করতে হবে, ওই পিন করে স্যার নিতে হবে। এটা পিন করতে হবে। সফটওয়্যার নিয়ম স্যার, এটা সফটওয়্যার নিয়ম স্যার, এটা এরকমই হয়েছে। হইতে পারে। না, আরেকটা ওই যে পিন করা নাই মনে না আমার, এই বোর্ডটা আনার পরে ওই দুইবার ক্লিক করলে বোর্ডটা পিন হয়ে যাবে। পিন হলে আর সরবে না, কেউ কথা বললে ওই বোর্ডটাই শো করবে। একটু ঘাটাঘাটি করতে হবে, তোমরা তো মানে ওরা ক্লাস শেষ হয়ে গেলে আর দেখো না কি আছে না আছে, একটু ঘাটাঘাটি করলে সমস্যাগুলো সলভ হয়ে যাবে। শেষ হয়েছে? হ্যাঁ শেষ। আমরা এখন পরের অঙ্কে যাব। এটা শেষ? হ্যাঁ, আমাদের ভাইয়া আজকে না 11টায় ক্লাস না না, দিছিলেন। 10:30টায় ছিল, আমি ভুলক্রমে 11টায় বলে ফেলছিলাম। পরে কিছুক্ষণ পরে আবার বলেছিলাম যে ভুল হয়েছে, 10:30টায় ক্লাস। না, তখন ভুল করে ফেলছিলাম। আচ্ছা, সমস্যা নাই, ওইটা আমাদের রেকর্ডিং তো হইতেছে, বেশিক্ষণ তো লেট করা নাই। আচ্ছা, আমরা তাহলে পরের অঙ্কে যাই, 2 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, 2 নাম্বার অঙ্কটা তোমরা নিজেরাই পারবা, এখন তোমরা করবা, করে দেখবে অ্যান্সারটা হয় কিনা। হ্যাঁ, তোমাদের এখন কাজ দিলাম, এটা সেম এখন এখানে যা যা করছি, আমাদের ওই যে ভাগ টাগের কোনো কাজ নাই, ওই যে 2 দিয়ে ভাগ করলাম, গুণ করলাম না, ওই ঝামেলাটা নাই এখানে। তো এখন করো, করে আমাকে অ্যান্সার দেখো, এই যে এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এটা হয় কিনা বলো, একটু ফাস্ট করবা, বলে আমি 3 নাম্বারে যাব। সবাই একটু করো। তারপরে সূত্র ওই আগেরটাই হবে, সাইডে ওই যে এন এর সাথে 2 গুণ করছি, আর এর সাথে ভাগ করছি, কুপন রেটে ভাগ করছি, ওইগুলোর কোনো কাজই নাই, ডিরেক্ট আমরা বসিয়ে আমরা করে ফেলবো। করো সবাই।
শেষ করে বলবা। শেষ করে। স্যার এখানে তো সেলস গুলো না। না, এই সেলস ভ্যালু তো আমার কোনো কাজও নাই, কোনো জায়গায় কাজ করছি এটার কোনো জায়গায় তো কাজ হয় না সেলস ভ্যালু আগের অঙ্কে। সেলস ভ্যালুটা আর শুধু ওই ইন্টারেস্ট ডিসিশন দেওয়ার জন্য সেলস ভ্যালুটা প্রয়োজন, আর ডিসিশন তার চায় না। ইন্টারেস্ট তোমার ওই কোশ্চেনে কত টাকা দেওয়া আছে ভ্যালুটা 1000 টাকা 10% ইন্টারেস্ট। 1000 টাকার 10%। ভাইয়া মিলছে? বাকিরা দেখো। বুঝেছে বাকিদের? স্যার ঠিক আছে, মিলছে স্যার। বাকি আর 2 মিনিট সময় আছে। চলো, এরপরে আমরা নতুন অঙ্কে যাবো। শেষ তো বেশ, তোমার? তাহলে আমরা এখন পরের অঙ্কে যাব, 3 নাম্বার অঙ্কে। যারা 3 পারবা করে ফেলো, আর যারা পারবা না একটু ওয়েট করে, আমি পরে করে দিতেছি। 3 নাম্বার অঙ্কে বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য বন্ড। বন্ডের ভ্যালু বের করতে বলছে হাফ ইয়ারলিতে, অর্থাৎ 1 বছরের হিসেবে, আর বাই মান্থলি, অর্থাৎ তোমার কি বছরে 2 মাস অন্তর অন্তর আমাদের সুদ গণনা করতে হবে। বি মান্থলি মানে হচ্ছে 2 মাস পর পর সুদ গণনা করা, অর্থাৎ 6 বার সুদ গণনা করা হবে। তার মানে আমরা প্রথমে ইয়ারলির কাজ করব। তো ফেস ভ্যালু আছে 2000 টাকা 13%, ডিসকাউন্ট রেট 15%, অর্থাৎ আর এর মান দেওয়া, আর ম্যাচুরিটি পিরিয়ড এন এর মান দেওয়া আছে 7। ঠিক আছে, তো ফার্স্ট পার্টটা আমাদের একদম মাত্র 2 নাম্বার যেভাবে করছো ওইভাবেই করতে হবে, আর বি নাম্বারটা আমাদের ওই যে 1 নাম্বারটা যেভাবে করছো ওইভাবে করতে হবে। ঠিক আছে, এটা কি করবো না তোমরা পারবা একটু বলো তো দেখি। এ নাম্বারটা হলো 2 এর মতো, আর বি নাম্বারটা হলো 1 এর মতো, অর্থাৎ 1 এ তুমি 2 দিয়ে ভাগ গুণ করছো, আর এখানে 6 দিয়ে ভাগ গুণ করতে হবে। ভাইয়া করে দেন, আমি তো প্রথম জায়গাগুলো বুঝতে পারি না, বুঝাইছেন যে। 3 নাম্বারে ভাই বি মান্থলি কি ভাই 6 দিয়ে ধরে নিতে হবে? হ্যাঁ 6 দিয়ে করে ফেলো তোমরা, আমি আমি করি, তাড়াতাড়ি হবে একটু। তো প্রথমে আমরা বের করব হলো দেওয়া আছে যেগুলো, এগুলো লিখে নেই। আচ্ছা, এই নাম্বার দিয়ে, এই নাম্বারের জন্য ভাইয়া সাইডের শীটটা রাখেন না, তাহলেই তো ভালো হয়। সাইডে তো রাখা পসিবল না, এরকম এরকম সিস্টেমটা এখনো দেখা হয় না, শো করা যায় কিনা দেখলে ভালো হইতো। আচ্ছা, তো আমাদের এর মান হলো, স্যার এ তে হলো কি আছে, ইয়ারলিতে কাজ করতে হবে। ইয়ারলি, ইয়ারলি যখন করব তখন আমরা কিভাবে করব, প্রথমে ফেস ভ্যালু দেওয়া আছে, গিভেন ফেস ভ্যালু, ফেস ভ্যালু দেওয়া আছে 2000 টাকা। তারপরে আমাদের কুপন রেট দেওয়া আছে, কুপন রেট হলো 13%।
ডিসকাউন্ট রেট আর এর মান দেওয়া আছে 15% আর দেওয়া আছে ম্যাচুরিটি পিরিয়ড এন এর মান 7 কি সেগুলো দেওয়া আমরা সূত্র লিখি ম্যাম ম্যাচুরিটি পিরিয়ড আর এন কি এক? হ্যাঁ হ্যাঁ ম্যাচুরিটি পিরিয়ড মানে সময়কে বুঝিয়ে দিচ্ছে কতদিন পরে তাহলে বন্ডটা এমবি দিয়ে কি বোঝানো হয়? এমপি ম্যাচুরিটি ভ্যালু আর এটা ম্যাচুরিটি পিরিয়ড এর সময় আর এটা হলো মূল্য তাহলে স্যার আমরা এফবিটা তো স্যার ওই যে এফবি এর যে মানটা থাকে ওইটা বসায় দিই না? হ্যাঁ হ্যাঁ না থাকলে মানে ম্যাচুরিটি ভ্যালু যদি কোশ্চেনে না থাকে তখন আমরা ফেস ভ্যালুটা বসাই দিই ধরে নেই যে আমাদের শুরুতে যে লিখিত মূল্য যা ছিল ম্যাচুরিটি শেষে ওই টাকাই থাকবে ওটা বাড়বে না কমবে না তাহলে আমরা সূত্র লিখি ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার n ভাগ r ঠিক আছে তারপরে প্লাস ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস আর পাওয়ার n ইন্টারেস্ট তো আমরা বের করে দিই না ইন্টারেস্ট আমি এখানে করে দিই ইন্টারেস্ট বের হবে 2000 টাকার 13% 160 টাকা 260 টাকা 260 টাকা আর এর মান হলো 0.15 15% মানে 0.15 ম্যাচুরিটি ভ্যালু না থাকার কারণে ফেস ভ্যালু বসাবো 1 প্লাস আর এর মান হলো 0.15 n এর মান 7 n এর মান দেওয়া হয় 7 দেখো 260 এর সাথে কত গুণ হয় আর এখানে কত হয় এই হলো আমাদের এ নাম্বারের অ্যান্সার শেষ হয়েছে বি নাম্বার বি মান্থলি ফেসবুক এটাই থাকবে ইন্টারেস্টটা 6 দিয়ে ভাগ করতে হবে কত আসে দেখো আর এর মানকে 6 দ্বারা ভাগ করতে হবে n এর সাথে 6 গুণ করতে হবে আর হলো ইন্টারেস্টকে 6 দ্বারা ভাগ করতে হবে ইন্টারেস্ট ভাই ইন্টারেস্টকে 6 দিয়ে ভাগ করব কেন ভাই? না পার্সেন্টেজ পেলো এখানকার পার্সেন্টেজ কত দেখো কুপন রেটটা কত 2.17%. 2.17 2.17% কত হয় 42 এখানে 60 43.33 মনে হয় না 43.4. 43.4 আমাদের অ্যানসারের সাথে কিছুটা পার্থক্য হইতে পারে কারণ হলো এটা তো 2.717 এর পর আরো মান ছিল না ওইটার কারণে এখানে কিছু কম বেশি হয় আর এইখানে কম বেশি হওয়ার কারণে অ্যানসারে কিছুটা কম বেশি হয় কিন্তু হুবহু যে মিলবে তাও না কারণ এখানে তো হ্যাঁ মান্থলি আরে ইয়ারলি রেজাল্টটা কত? ইয়ারলি রেজাল্টটা করছো কেউ ইয়ারলি রেজাল্টটা হলো তোমার 1874
34 34 34 1834 অ্যান্সার। ভাইয়া আমার দিয়ে হইলো না। কত এর ভিতরে কত হয়েছে? এটা হইছে ইয়া কি যেন না, না। 0.6240। হয় নাই এই ভিতরে ভুল করছে, ভিতরে ভুল করছে। তার ভিতরে হয়েছে 4.1604। 4.1604 ভিতরে ভুল করছে ক্যালকুলেশনটা। আপনি স্যার ওই পাশে, কিন্তু স্যার উত্তর তো লিখলেন না কত? আপনার সাথে। ওই পাশে হয় 75.1874। 75 1874 74। কিন্তু স্যার 1834 লিখতে হয়। 1834। আচ্ছা, তাহলে আমরা বি করতেছিলাম। বি তে হলো ফেস ভ্যালু 2000, কুপন রেট 13% ছিল, এটাকে 6 দিয়ে ভাগ করে 2.17 আসছে। আর এর মান কত আসে? 6 দিয়ে ভাগ করে 15 কে ভাই আপনি নিচে ভুল লিখছেন, 751 হবে। 751, হ্যাঁ তারপরে পয়েন্ট। হ্যাঁ আমার কথাটা মানে ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, 15 কে 6 দিয়ে ভাগ করো। 0.025। ওই পার্সেন্টেজ ভাঙার আগেই বলো, সমস্যা। পার্সেন্টেজ তো আছে এখানে। 2.5%। দেখি ঠিক আছে কিনা। একটু ওয়েট। স্যার 2.5 আসে। 15 ভাগ 2.5%। জি স্যার 2.5%। 0.5%। ঠিক আছে। আর বাকি সব ঠিক আছে। এখন তাহলে এগুলো চেঞ্জ করে দিই। এখানে হবে 43.4। সাউন্ডটা অফ রাখি। এখানে হবে 42, এন এর মান 42, এখানে 0.025 হবে, কারণ 2.5% কে 100 দ্বারা ভাগ করলে 0.025 হয়। বাকি সব বসানো ঠিক আছে। দেখো কত আসে। ভাই আনসারটা দেওয়া ছিল 1828, আমার বেরিয়েছে 1829। এ কি প্রবলেম হবে? না না, 1 টাকা কিছু হবে না, কারণ এখানে তো আমাদের একটু কম বেশি হয়ে যায় না। এই জন্য change হবে। ভিতরে কত আসছে? 25.8206। আসে 06। আর ওইটা 708.969। 1829। 1 টাকা দেশে দিয়ে হতে পারে, সমস্যা নেই। বুঝছে সবার? হ্যাঁ স্যার শেষ। আমরা এখন পরের অঙ্কে গেলাম। ভাইয়া একটু শেষ করি।
হয়েছে? হ্যাঁ শেষ। 4 নাম্বার অঙ্কটা দেখি। Calculate the value of the bond from the following information using PVIFA and PVIF respectively. তো আমরা এখানে নতুন একটা শব্দ পেলাম না, PVIFA আর একটা কি PVIF, এর মিনিং কি? প্রথমটার মিনিং হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, আর দ্বিতীয়টার মিনিং হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর আর একটা হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। এইটা আর মাধ্যমে আমাদের কি করতে বলছে, যে বন্ডের ভ্যালু বের করতে বলছে। ইন্টারেস্ট দেওয়া আছে 250 টাকা, আর বের করতে হবে না, ইন্টারেস্টটা সরাসরি দেওয়া হয়ে গেছে। ম্যাচুরিটি ভ্যালু, ম্যাচুরিটি লাইফ অর্থাৎ সময় দেওয়া আছে, এন এর মান হলো 12। রিডেমেবল ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত টাকা, 1500 টাকা। আর কি দেওয়া আছে, যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে। তো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা কি করব, এইটা বসিয়ে কাজ করবো। হ্যাঁ, এক্সপেক্টেড রিটার্ন 15%, 15% আমরা বসে কাজ করবো। তো এখন তাহলে কি করব, দুইটা সূত্র অ্যাপ্লাই করবে এখানে, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি আর একটা কি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। তো আমরা ওই যে এই ইন্টারেস্টের সাথে সূত্রের মধ্যে যে মানটা গুণ করতাম, ওই যে 1 - 1 ভাগ 1 + r পাওয়ার n ভাগ r, ওইটাকে বলতেছি আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। আর ম্যাচুরিটি ভ্যালুকে যে ভাগ করতাম আমরা, কি দিয়ে ভাগ করতাম, 1 + r পাওয়ার n, ঠিক আছে, ওইটাকে বলি আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। অর্থাৎ তোমাকে আমরা যেভাবে অঙ্ক করবো ওইভাবেই করবো, তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছি যে এটা আসলে কোন মেথডে ছিল। ঠিক আছে, ওইটা এই বিষয়টা তার মানে আমাদের কোনো তেমন একটা কাজে আসতেছে না। এই যে সূত্রের দিকে তাকাই, এই যে এইটা, এই যে দেখো ইন্টারেস্টের সাথে এই যে একটা ফ্যাক্টর গুণ করছি না, প্রেজেন্ট ভ্যালুর ফ্যাক্টর, এইটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। আর এই যে এইটা অর্থাৎ এমবি যদি আমি এখান থেকে সরাই, তাহলে উপরে মনে মনে 1 আছে নাকি, এমবিটা গুণ অবস্থায় আছে, মানে উপরে আছে না, এমবি মনে করো সরাই ফেললাম, থাকে কি 1/1 + r পাওয়ার n, ওইটাকে বলি আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। ঠিক আছে, তার মানে কি এই জিনিসটাই আমাকে ওইখানে কনফিউজ করার জন্য একটু অন্যভাবে বলে দিছি, কিন্তু কাজ কিন্তু এইটা দিয়েই করবো। হ্যাঁ, তো আমরা সূত্র এটা লিখবো আর ওইটা দিয়ে কাজ করবো। তো এইটা পারবে, এটা আমার করার প্রয়োজন হবে না, মানে এটা কোনো কাজে আসতেছে না। আমরা নর্মাল যেভাবে করি ওইভাবে অঙ্কটা করবো। এখন করো অঙ্কটা, 4 নাম্বারটা শেষ করো, সবাই 4 নাম্বারটা করো। মাত্র যেই সূত্র লিখলাম আমরা ওইভাবে। PBF এটা কোন? না, ওইগুলো কোনো কাজে আসবে না, মানে আমরা যে সূত্র দিয়ে করি ওই সূত্রটাকে এইভাবে ভেঙে তারা লিখে দিচ্ছে আবার। ঠিক আছে, দুইটা পার্ট থাকে না, একটা ইন্টারেস্টেড পার্ট, একটা ম্যাচুরিটি ভ্যালুর পার্ট, ওইটাকে তারা আবার ইন্ডিকেট করে দিচ্ছে আলাদা আলাদা ভেঙে। মাত্র যেভাবে অঙ্কটা করলাম আমরা 3, সেম একইভাবে 4 করবো, করে অ্যান্সার। স্যার এখানে এমপিটা কি ওই যে 1500 টাকা হবে? হ্যাঁ, এমবি 1500 টাকাই বলবে, কারণ এই অঙ্কে ভ্যালু একটাই দাও, এই একটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। এইটাই ফেস ভ্যালু, এটাই রিডেমেবল ভ্যালু, এটাই ম্যাচুরিটি ভ্যালু। এই একটাই সবকিছু হিসেবে কাউন্ট হবে, কারণ আমাদের তো অঙ্কে আর কোনো ভ্যালু দেওয়া নাই। শেষ হয়ে দেখো অ্যান্সার মিলে কিনা, হলে আমরা আর একটা অঙ্ক দেখবো, 5 নাম্বারটা দেখে আজকে শেষ করবো।
ভাইয়া শেষ ভাইয়া। স্যার অ্যান্সারটা কত? ষোলোশো পঁয়ত্রিশ। স্যার আমার 1135। ভাইয়া আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। ও মাইক্রোফোন অফ ছিল। আচ্ছা 5 নাম্বারটা আমরা দেখো পারবা কিনা। 5 নাম্বারটা কোনো সমস্যা হবে না আশা করি। পলিগন মোটরসের একটা 10 বছর মেয়াদি কি ছিল বন্ড ছিল, এন এর মান দেওয়া, ইন্টারেস্ট পেইড অ্যানুয়ালি, বছরে সুদ গণনা করা হয় একবার। বন্ড হ্যাভে টাকা 1000 পার ভ্যালু, 1000 টাকা বন্ডের মূল্য ছিল। আর কি কুপন রেট আর এর মান দেওয়া আছে, সরি ইন্টারেস্ট রেট দেওয়া আছে 8%। আর ইনটু ম্যাচুরিটি বলতে আমাদের এন এর মান দেওয়া আছে, হ্যাঁ সরি এই কি বলে আর এর মান দেওয়া আছে ইনটু ম্যাচুরিটি মেয়াদ পূর্তিতে উপার্জন হার কত, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি। হোয়াট ইজ দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য বন্ড, বন্ডের কারেন্ট মার্কেট প্রাইস কত, অর্থাৎ বন্ডের ভ্যালু বের করবো। বুঝতে পারছি? এটা আশা করি পারবা তোমরা, এটা আর গেলাম না। তো আজকে 5 পর্যন্ত থাক, তোমরা 1 থেকে 5 আবার একটু দেখবা কোনোটা কোনো প্রবলেম আছে কিনা, থাকলে নেক্সট ক্লাসে বলে দেবো, হ্যাঁ তারপরে আমরা দেখে সলভ করে আমরা 6 দিকে শুরু করবো নেক্সট ক্লাসে। স্যার 5 নাম্বারে কিভাবে করবো? এই যে 9% এটা কি আর এর মান? হ্যাঁ আর এর মান 9%, ঠিক আছে। আর এর মান 9%, ইন্টারেস্ট রেট 8%, ফেস ভ্যালু 1000 টাকা, এন এর মান 10 বছর। এই ঠিক আছে, একই সূত্রের আমরা অনেকগুলো অঙ্ক করলাম। 1 থেকে 5 তোমরা আবার দেখবা, যা প্রবলেম হয় ওগুলো আমরা সলভ করে নতুন পার্টে চলে যাব, মানে 6 থেকে শুরু করবো।